ফরাক্কা লং মার্চের পটভূমিটা কী ছিল? আমরা ইন্ডিয়ার অংশ না, পাকিস্তানের অংশ না, তাহলে আমাদের স্ট্যাটাসটা কি? এমন একটা পরিবর্তন, নৌ চলাচলের কোনো ব্যবস্থা আর নেই। ওই লং মার্চটা কেন করতে হয়েছিল? ফারাক্কার ইফেক্টের কারণে বন্যা নিয়ন্ত্রণের নামে যে সমস্ত বাঁধ এবং স্লুইস গেট যে নদীর সাথে খালকে যেভাবে বিভক্ত করে ফেলছে। ওই মিছিলের স্লোগান ছিল ভেঙে দাও গুড়িয়ে দাও ফারাক্কা। প্রায় 1 থেকে 150 পরিবার জেলে পরিবার ছিল, একজনও নাই আর এখন। নিরস্ত্র জনগণের উপর ভারতের সশস্ত্র আক্রমণের পরিকল্পনা। 70 বছরের বয়সে এসে আমি দেখছি একটা ভিন্ন দেশ, ভিন্ন একটা প্রকৃতি। মেনটেন্যান্স কস্ট প্রতি বছর যে পরিমাণ লোড হবে, কৃষি দিয়ে সেটা ভরণ পোষাবে কিনা আমি জানি না। এই যে ফারাক্কা বাদ দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত, এই যে বার্গেনিংয়ের যে সুযোগ আছে, আমি যখনই বাদ দেবো নিজেরা, তখন বাংলাদেশের এই বার্গেনিং পয়েন্ট কিন্তু শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, BanglaNews24.com নিয়মিত আয়োজন এডিটর্স চয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ঐতিহাসিক লং মার্চ দিবস 16ই মে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আজকে স্টুডিওতে আমাদের উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব আলম, উপস্থিত হয়েছেন সামরিক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা জনাব মহাসিনুল করিম এবং আর উপস্থিত হয়েছেন জনাব ফকির শওকত, সিনিয়র সাংবাদিক। প্রথমেই আমরা এই বিষয়ে আলোচনার জন্য সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব আলমের কাছে যাব। আজকে জনাব মাহবুব ভাই, আপনার মনে আছে যে আজকে 16ই মে 1976 সালে এই দিনে মৌলানা ভাসানীর নেতৃত্বে লং মার্চ হয়েছিল ফারাক্কা অভিমুখে। তারও আগে 1975 সালে 16ই মে ফারাক্কা ব্যারেজ চালু হয়েছিল। পদ্মা নদী গঙ্গা নদীর উপর বাঁধ দেওয়া হয়েছিল ভারতের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে। এরপরেই আমাদের জাতীয় জীবনে এক অমানিসা দুর্দিন নেমে আসে। আপনার মনে আছে, এরপরে আমাদের যে বিশাল নদী পদ্মা নদী, আন্তর্জাতিক নদী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী, এই নদীটা প্রায় আস্তে আস্তে মৃত হওয়ার পথে চলে যায়। এই অবস্থায় আমরা দেখলাম যে নতুন সরকার, বিএনপির এই সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এই টোটাল বিষয়টা নিয়ে আপনি একটু প্রথমে শুরু করুন। প্রথমত হচ্ছে আজকে ফারাক্কা লং মার্চের 50তম বার্ষিকী, 50তম পূর্তির দিন। তো আজকের এই দিনে দাঁড়ায়ে আমাদের একটা বিষয় চিন্তার মধ্যে আনতে হবে যে ওই লং মার্চটা কেন করতে হয়েছিল এবং ওই লং মার্চের আমরা আউটপুটটা কী পেয়েছি। ফারাক্কা লং মার্চের পটভূমিটা কী ছিল? কারণ আপনারা জানেন যে, আপনি নিজেও বললেন যে গঙ্গা নদীর পানির যে প্রবাহ সেটা আটকায় দিয়ে একতরফাভাবে ভারত পানি প্রত্যাহার করে যখন নেয়, সেই প্রেক্ষিতে মৌলানা ভাসানী 76 সালে ফারাক্কা লং মার্চের ডাক দেন এবং ভাসানী তো খুব নিয়মতান্ত্রিক পন্থায় এই ফারাক্কা লং মার্চের কর্মসূচি ঘোষণা করেন। আমরা কি দেখলাম, কর্মসূচি ঘোষণার পর তিনি ইন্দিরা গান্ধীকে একটা চিঠি লিখলেন যে ফারাক্কার যে প্রভাবে, যে ফারাক্কার ভাটিতে যে পদ্মা, সেই পদ্মা শুকিয়ে যাচ্ছে। তো কাজেই গঙ্গার পানির যে ভাটির দেশের যে অধিকার, পানি পাওয়ার যে অধিকার, আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে আপনি ব্যবস্থা নিন। ইন্দিরা গান্ধী জবাব দিলেন, কিন্তু কার্যকর তিনি কোনো কথা বললেন না। মৌলানা ভাসানী আবার তাকে চিঠি দিলেন, তিনি উত্তরও দিলেন। এইভাবে পরপর 3বার পত্র বিনিময়ের পর মৌলানা ভাসানী দেখলেন যে না, আমি যদি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারি এবং এই ফারাক্কা ইস্যুটাকে যদি আন্তর্জাতিকরণ না করা যায়, তাহলে ভারতের উপর চাপ সৃষ্টি করা যাবে না। কারণ যদিও ওই মিছিলের স্লোগান ছিল ভেঙে দাও গুড়িয়ে দাও ফারাক্কা, আসলে তো ভেঙে দাও গুড়িয়ে দাও ফারাক্কা এটা স্লোগান, মানে হচ্ছে প্রেশার করা। কিন্তু আসল লক্ষ্য হচ্ছে যে গঙ্গার পানির আমার ন্যায্য শেয়ারটা। তো যাই হোক, এই ফারাক্কা লং মার্চের মধ্য দিয়ে পুরো জাতিকে আমরা উদ্বুদ্ধ করতে পেরেছিলাম, মৌলানা ভাসানী উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। তা বোঝা যায় 76 সালে মানে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে যখন ফারাক্কা মিছিল শুরু হলো প্রচণ্ড বৃষ্টির মধ্যে, এবং
প্রায় 100 কিলোমিটার পথ, মাঝখানে একদিন শিবগঞ্জে একদিন ছিলেন, রাত্রি যাপন করে পরের দিন। তো এই যে একটা লম্বা সময় লক্ষাধিক মানুষের যে একটা মিছিল, পুরো বৃষ্টির মধ্যে সুশৃঙ্খল মিছিল, মানে এটা হচ্ছে নিরস্ত্র মানুষের মিছিলকে আটকানোর জন্যে আমরা কি দেখলাম, সীমান্তের ওই পারে ভারত সৈন্য সমাবেশ করল, অর্থাৎ নিরস্ত্র জনগণের উপর ভারতের সশস্ত্র আক্রমণের পরিকল্পনা। তা এই যে মেসেজটা মাওলানা ভাসানী কিন্তু এখানে দুটো জায়গায় পুরো জাতিকে মেসেজ দিলেন যে আন্দোলন করতে হবে এবং ভারত এরকম করে দেওয়াল দিয়ে দাঁড়াবে তার সৈন্যবাহিনী নিয়ে, প্রয়োজনীয় যুদ্ধ করতে হবে। মাহবুব ভাই, আপনি বললেন যে 3 বার ভারতীয় সরকার প্রধান ইন্দিরা গান্ধীকে মৌলানা ভাসানী সাহেব চিঠি দিয়েছিলেন। মৌলানা ভাসানী তো সেই সময় সরকার প্রধান ছিলেন না, অন্যদিকে উনি সরকার প্রধান। ইনি কিভাবে কোন প্রোটোকলে চিঠি দিলেন এবং উনি কোন প্রোটোকলে চিঠির উত্তর দিলেন, এইটি একটু সংক্ষেপে যদি আপনি দর্শক। বিষয়টা হচ্ছে যে মৌলানা ভাসানী কখনোই সরকার প্রধান ছিলেন না, এমনকি কোনো সরকারেরও প্রতিনিধি কখনো ছিলেন না। তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন, সরকার তৈরি করেছেন, সরকার নামায়েছেন, সরকার উঠাইছেন, প্রধানমন্ত্রী করেছেন, মন্ত্রী করেছেন। আসামে প্রধানমন্ত্রী করেছেন, বাংলাদেশে সরওয়ার্দিকে প্রধানমন্ত্রী করেছিলেন তৎকালীন পাকিস্তান আমলে। তো উনি সরকার ওঠানামা করে আছেন, কিন্তু সরকারের ব্যক্তি ছিলেন না। এখন প্রোটোকলের যে বিষয়টা আসে, যে এইটা কোনো প্রোটোকলের বিষয় না, সারা দুনিয়াতেই যে বিরোধী দলের নেতা বলে কথা নাই, সারা দুনিয়াতে যে প্রমিনেন্ট ব্যক্তি যদি হয়, সে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতির অঙ্গনে বিখ্যাত ব্যক্তি যিনি হন, আন্তর্জাতিক ব্যক্তিত্ব হন, তিনি যে কোনো ব্যক্তিকে চিঠি লিখতে পারেন। কারণ আমি এই প্রসঙ্গে বলে রাখি, এ তো গেল হচ্ছে ইন্দিরা গান্ধী। মৌলানা ভাসানী চিঠি লিখেছিলেন নেহরুকে, তখন নেহরু প্রধানমন্ত্রী ছিল। 57 সালে কাকমারি সম্মেলনে, যিনি কাকমারিতে তার যে গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটি সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে মৌলানা ভাসানী, নেহেরু, জামাল আব্দুল নাসের সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে চিঠি লিখেছিলেন। তারা কিন্তু উত্তর দিয়েছিলেন, অনেকে এসেছিলেন, অনেকে আসেন নাই। আর এইখানে ইন্দিরা গান্ধীকে চিঠি দেওয়া এটা কোনো প্রোটোকলের বিষয় না, এটাই যেখানে জাতির অস্তিত্বের প্রশ্ন। মৌলানা ভাসানী যখন দেখলেন যে পুরো জাতি, মানে যখন গঙ্গার পানি যখন আসছে না, পদ্মার পাড় শুকিয়ে যাচ্ছে, আশেপাশ শুকিয়ে যাচ্ছে, কৃষিকাজের ক্ষতি হচ্ছে, তখন মৌলানা ভাসানী বাধ্য হয়ে চিঠি দিলেন। তো এইটা প্রোটোকলের বিষয় না, এটা হচ্ছে একটা জাতির তার তার যে আর্তি, সে প্রতিবেশী দেশকে জানাতেই পারে। আর যদি জানাতেই হয়, কাকে জানাবে? তার প্রধানমন্ত্রীকে তো জানাবে। ধন্যবাদ মাহবুব ভাই। আমরা যাব আজ 50 বছর ফারাক্কা লং মার্চের সেই দিনে আমরা কথা বলছি। আমরা যাব সামরিক বিশেষজ্ঞ জনাব মহসিন করিম ভাইয়ের কাছে। এই যে পদ্মা গঙ্গা ব্যারেজ দিল, ফারাক্কা ব্যারেজ দিল, তার যে প্রভাব আমরা দেখলাম বাংলাদেশে 50 বছরে, আপনি প্রভাবটা কীভাবে দেখছেন, এর ভূ রাজনৈতিক গুরুত্বটা কীভাবে দেখেন আপনি? ধন্যবাদ। আমি আসলে শুরুটা এভাবে করতে চাই যে এই যে আপনি যেটা বললেন যে কোন প্রোটোকলে উনি চিঠি লিখলেন, সেখানে আমার যতটুকু মনে আছে, কারণ এই লং মার্চে আমি গিয়েছিলাম, ওটা আমি রাজশাহী পর্যন্ত যখন বৃষ্টি হতে লাগলো আমি তখন থেকে গেলাম, আর যাইনি। আর একটা লং মার্চে আমি গিয়েছিলাম, সেটা ছিল দহগ্রাম অঙ্গরপোতার একটা লং মার্চ, শফিউল আলম প্রধানের সাথে। আমি এটা বর্ডারে গেছিলাম, তখন আমি দেখছি বর্ডারে বিএসএফের কী প্রস্তুতি। আমি শুনেছি ফারাক্কার ব্যাপারে তাই হয়েছিল, যে ওরা এমনভাবে ফর্টিফাইড করেছিল যে কোনো লোক ওদিকে গেলে তাকে মেরেই ফেলবে। তো যাই হোক, মৌলানা ভাসানী তো উপমহাদেশে একজন খুব সিনিয়র একজন পলিটিশিয়ান। উনি প্রথম চিঠিতে, যেটা আমার যখন মনে আছে, তখন আমি ইত্তেফাক করতাম, তো সেই সময় ওখানে যতটুকু আমার মনে আছে যে উনি লিখেছিলেন প্রথম চিঠিতে এরকম, যে দেখো আমি তোমার বাবার সাথে পলিটিক্স করেছি, আবার গান্ধীজির সাথে করেছি। উনি তো গণপরিষদের মেম্বার ছিলেন আসামে, কংগ্রেস লিডার ছিলেন, তো গান্ধীও তো কংগ্রেস লিডার। তো এই যে একটা যোগসূত্র ছিল, উনি কিন্তু এটা রেফারেন্স দিয়ে চিঠিটা লিখেছেন। যে যতটুকু মনে আছে ওই চিঠিটা যখন বা ভাব সংক্ষেপটা ছিল সেই সময়ের পত্রিকায়, এইভাবে উনি লিখলেন। এবং শেষ পর্যন্ত আমাদের দেশের থেকে কিছু করা যায় না, বিকজ আমাদের সেই সময়ের গভর্নমেন্ট যিনি ছিলেন উনি নিজেই 2 বার অনুমতি হয়েছে। একবার হচ্ছে 40 বা 41 দিনের জন্য পরীক্ষামূলক শুরু করতে হবে, এটা কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ব্যারেজটা, মানে পানি বন্ধ দিয়ে আটকে দেবে। হ্যাঁ, তারপরে ওটা ওই যে তারা 41 দিনের জন্য শুরু করেছে, আর বন্ধ করেনি। ওই শুরু মানে বন্ধই রেখেছে, চালু করে নাই, করে নাই, চালু করছে আর বন্ধ করে নাই।
তারপরে যখন 75 সালে এটা হয় তখন কিন্তু দিল্লিতে আমাদের শেখ সাহেব গিয়েছিলেন, তার সাথে পানি সম্পদ সেক্রেটারি যে ছিলেন আসাফুদ্দৌলা, আমি উনার টকশোতে দেখছি, উনি বলছেন যে আমি গেলাম ইন বিটুইন দি মিটিং, আমি উনাকে প্রাইম মিনিস্টার তো আমাকে চিনতেন ইন্দিরা গান্ধী, তো ওনার কাছে যা বললাম যে ম্যাডাম আপনি যদি আমাকে একটু সুযোগ দেন একটু ছবি তুলি, এই ফাঁকে সে জিজ্ঞেস করছে একটা প্রশ্নটা হলো যে ম্যাডাম আমরা যদি পাকিস্তানের অংশ থাকতাম এই সময় তাহলে কি আপনি এটা ওপেন করতে পারতেন? উনি বলছে যে নেক্সট কোয়েশ্চেন, তো বলছে আমরা যদি ইন্ডিয়ার অংশ থাকতাম তাহলে কি পারতেন? ওকে লেট আস গো ফর দি মিটিং। ওই সময় যে প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা ছিল আপনি কি জানেন? শেখ সাহেব তো উনি প্রথমে 41 জনের জন্য অনুমতি দিল যে এটা পরীক্ষামূলক দাও, তো ওনারা সেক্রেটারি মানুষ তারা কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে, শেষ পর্যন্ত উল্লেখ করে দিয়েছে এটা পরীক্ষামূলক দেওয়া হলো, কিন্তু ওরা তো আর ইয়ে করে নাই। কিন্তু পরের বার যখন আনুষ্ঠানিকভাবে ফারাক্কা ওপেন করলো তখন ইন্ডিয়াতে এটা হল সাংবাদিক সম্মেলন হয়েছে, অনেক কিছু হয়েছে, আমাদের দেশ থেকে পানি সম্পদ সেক্রেটারি যিনি ছিলেন উনি গিয়েছিলেন আরও 2-1 জন, কিন্তু ওনাদেরকে শেখ সাহেব কথা বলতে নিষেধ করছে, তো ওদের কথা বলা দরকার নেই। তো উনি আবার ইন বিটুইন দি মিটিং আসাদুল্লাহ সাহেব জিজ্ঞেস করছে, এই প্রশ্নের উত্তর আপনি যদি খোঁজেন দেখেন আমরা ইন্ডিয়ার অংশ না পাকিস্তানের অংশ না, তাহলে আমাদের স্ট্যাটাসটা কি এখন বুঝতে পারছেন? তো এরকম একটা আমরা মনে করতে পারি যে ফারাক্কা ব্যারেজ দেওয়ার পরিকল্পনা অনেক আগেই ছিল, এবং আমরা জানি যে এটা শুরু হয়েছিল 62 সালে, ফারাক্কা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা 62 সালে শুরু হয়, এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অর্থাৎ পাকিস্তান যখন ভেঙে গেল তারপরে ফারাক্কা ব্যারেজটা চালু হলো। শুনেন এটা কিন্তু 41 দিনের কথা বলে চালু হলো। তো আমরা যাই হোক আপনার কাছে আবার ফিরে আসবো, আমরা যাই জনাব ফখরুল শওকতের কাছে। এই যে বাংলাদেশে ফারাক্কা ব্যারেজ চালু হলো এবং পদ্মা নদী শুকিয়ে গেল একই নদীর মাঝখানে ব্যারেজ দেওয়ার কারণে, তারপরে আমরা দেখলাম বাংলাদেশের জীববৈচিত্র্যের পরিবর্তন এবং মানুষের জীবিকারও পরিবর্তন, জেলেরা অনেকে কাজ মাছ চাষ ছেড়ে দিল, মাছ ধরা বন্ধ করে দিল এবং নানা পেশায় ঢুকে গেল। এই যে 50 বছরে বাংলাদেশের যে অর্থনৈতিক ভূরাজনৈতিক এবং ভৌগোলিক পরিবর্তন এবং নদী পথের যে পরিবর্তন, এইটির উপরে আপনি কি দেখেছেন? আপনি তো অনেক আগে থেকে এই বিষয়টা সচেতন, জনাব ফখরুল শওকত। আমার গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার যে গ্রামে, সেই গ্রামটি হচ্ছে মধুমতি নদীর পাড়ে। আমি যে মধুমতি ফারাক্কা চালু হওয়ার আগে যে মধুমতি দেখছি, সেই মধুমতি বর্ষাকালে ছিল ভয়ঙ্কর, তার চারিদিকে সয়লাভ হয়ে পলি পানিতে সয়লাভ হয়ে যেত চারিদিকে। সেই মধুমতি তার স্রোত ছিল ব্যাপক, সেখানে নৌকাডুবি ঘটত, লঞ্চ স্টিমার যখন আসতো তখন স্রোতে উজানে আসতে পারতো না, এত প্রখর বর্ষাকালে সেই নদী ছিল। সেই নদী কিন্তু এখন এই ফারাক্কা চালু হওয়ার পরে আস্তে আস্তে একটা মৃতপ্রায় নদী পরিণত হয়েছে। আমার উপজেলার উপর দিয়েই লোহাগড়া বাজারের পাশ দিয়ে একটি নদী আছে নবগঙ্গা। এই নদীতে আমরা যথেষ্ট স্রোত, বর্ষাকালে যথেষ্ট নৌকা, মাঝি, মাছ ধরার নৌকা, বড় বড় বাণিজ্যিক নৌকায় এই নবগঙ্গায় চলতে দেখেছি। আমার জেলার ভেতরে চিত্রা নদী, এই নদীতে আমি লঞ্চে চলেছি, লঞ্চ এই নদীতে লঞ্চ চলতো, বহুদূর পর্যন্ত লঞ্চ যেত, এখন কোনোটাই আর চলে না। তার ইফেক্টটা কি আমি এই সংক্ষেপে দুটি কথায় বলে দিলাম। আর হচ্ছে যে আমাদের বাড়ির সামনে একটা বিল আছে, সেই বিলের নাম আছে ইসামতি বিল। তার লেন্থটা মোহাম্মদপুর উপজেলা থেকে লোহাগড়া পর্যন্ত। এই বিলে বর্ষাকালে অঢেল পানি থাকতো, ব্যাপক পানি, সেখানে ব্যাপক মাছ, পাটজাগ, অমুক তমক ধান ফসলে ভরা থাকতো। আবার বর্ষাকালে অনেক সব বন্যায় ডুবে যেত। এখন কিন্তু সেই সব কোনো কিছু আর নাই। এমন একটা পরিবর্তন, নৌ চলাচলের কোনো ব্যবস্থা আর নেই। এখন ভ্যানে, রিক্সায়, আর রিসেন্টলি তো মোটরসাইকেল, প্রাইভেট কার, এইগুলোই মানুষ চলাচল করে। পুরো নৌ যোগাযোগ ব্যবস্থা যা ছিল সবগুলো ধ্বংস হয়ে গেছে। এই 50 বছরের পরিবর্তন এইটাই। আর কৃষিতে তো ব্যাপক পরিবর্তন ঘটছে। কৃষিতে আগে যে ধরনের ফসল উৎপাদন হতো, পলি পড়তো জমিতে, সেই পলি পড়ার কারণে যে ধরনের ফসল ফলতো, সেই সমস্ত অনেক ফসলের অস্তিত্বই এখন বিলীন হয়ে গেছে। আর মাছের যে বৈচিত্র্য ছিল আমাদের অঞ্চলে, মাছগুলো কিন্তু এখন আর নেই, কারণ পানির স্রোতের সাথে মাছের ডিম পাড়া এবং ওই ডিমের থেকে যে মাছের বাচ্চা ফুটার একটা সম্পর্ক আছে। নয়তো যখন কারেন্ট যদি না থাকে তাহলে কিন্তু মাছের ডিম পাড়বেও না, আবার মাছের ডিম ফুটবেও না। এবং
নদী থেকে মাছের ডিমগুলো যখন খাল দিয়ে বিলে যেত, তখন চারিপাশে এই বিলে এই ডিম যাওয়ার ফলে আর মাছের পোনা যাওয়ার ফলে চারিদিকে মৎস্যের প্রজনন ক্ষেত্র বৃদ্ধি পেত। এই সব কিছু কিন্তু এই 50 বছরে বন্ধ হয়েছে। এর জন্য শুধুমাত্র যে ফারাক্কা দায়ী, এ কথাটা বললে পরে কিছুটা সত্যের অপলাপ হবে। পানি উন্নয়ন বোর্ড যে ফারাক্কার ইফেক্টের কারণে বন্যা নিয়ন্ত্রণের নামে যে সমস্ত বাঁধ এবং স্লুইস গেট দিয়ে নদীর সাথে খালকে যেভাবে বিভক্ত করে ফেলছে, এবং বর্ষাকালে নদীর পানি খালের ভিতর দিয়ে বিলে যেভাবে মৎস্য সম্পদ বা পলিমাটি যেত, সমস্ত রাস্তাগুলো যেভাবে বন্ধ করছে স্লুইস গেট দিয়ে, তার ফলে হয়েছে কি সারা আমাদের অঞ্চলে, আমাদের এই বৃহত্তর অঞ্চলে এখন পুরো আগের যে ভূমি ব্যবস্থা, আগে যে প্রাকৃতিক যে ব্যবস্থা ছিল, সমস্ত ব্যবস্থা এটাই কিন্তু মার খেয়ে গেছে। বলা চলে যে আমি আমার ছোটোবেলায় আমি যে দেশ পেয়েছিলাম, আজকে এই 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 70 বছরের বয়সে এসে আমি দেখছি একটা ভিন্ন দেশ, ভিন্ন একটা প্রকৃতি। তার মানে ফারাক্কার যে আমার কাছে খুব মনে হয় যে এই জায়গাটার জন্য আমার অপরিচিত। আমরা হ্যাঁ, আমরা এটাও জানি যে ফারাক্কা বাঁধের কারণে আমরা এটাও শুনেছি যে ওই পাশে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল বিহার পর্যন্ত প্রায় জমির যে নদীর যে তলদেশ, গঙ্গা নদীর যে তলদেশ, সেটা উঁচু হয়ে গেছে এবং ওখানে অনেক বন্যা হয়। অন্যদিকে একই কারণে বাংলাদেশেও আমরা দেখি বর্ষা মৌসুমে যখন সুইচ গেট ছেড়ে দেয়, ফারাক্কা ব্যারেজ ছেড়ে দেয়, তখন বন্যায় বাংলাদেশ প্লাবিত হয়, আর শুষ্ক মৌসুমে বাংলাদেশ মরুভূমিতে রূপান্তরিত হয়। ইতিমধ্যে আমরা দেখলাম যে এই সরকার, নতুন সরকার, পদ্মা ব্যারেজ নির্মাণের একটা উদ্যোগ নিয়েছে, 34,000 কোটি টাকা বরাদ্দ করেছে, এবং সেটা মানে পদ্মা নদীর এই পাশে আর একটা ব্যারেজ দেবে, যেটা বাংলাদেশের অংশে প্রায় 200 কিলোমিটার এই পাশে এসে একটা ব্যারেজ দেবে। এখন ওই পাশে আমরা দেখলাম যে নদী একটা ব্যারেজে শুকিয়ে গেল, এই পাশে যদি আবার একটা ব্যারেজ নির্মাণ করা হয়, তাহলে কী হবে? বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত এই পদ্মা এবং ওপাশে গঙ্গা, এই গঙ্গা এবং পদ্মার ভবিষ্যৎটা কোন দিকে আপনি কীভাবে দেখছেন? আমি আপনার কাছে এই প্রশ্ন রাখছি এই কারণে যে আমি দেখেছি যে আপনি এই বিষয়টা নিয়ে অনেক গভীরভাবে গবেষণা করেছেন এবং পড়াশোনা করেছেন। আমরা এই বিষয়ে একটু ডিটেল জানতে চাই আপনার কাছে। আমি এই প্রশ্নে এই কথাটা বলতে চাই যে এই যে আমরা যে বাংলাদেশ আর এই বাঙালি জাতির যে রাষ্ট্র, এই রাষ্ট্র তৈরি হওয়ার পিছনে আমাদের যে স্লোগান ছিল, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই নদী দিয়েই কিন্তু আমরা স্লোগান দিয়ে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। নদীর সাথে আমাদের সম্পর্ক যে ভূমির সম্পর্ক, যমুনার পলি, ব্রহ্মপুত্রের পলি, মেঘনার পলি আর পদ্মা গঙ্গার পলি পড়েই কিন্তু এই ভূমি গঠিত হয়েছে। এই যে বিশাল আমরা যে বদ্বীপ বলি, বদ্বীপ অঞ্চল বলি, টোটালটা হচ্ছে নদীর উপহার। তা সেই নদীতে যখনই আমি বাদ দিই আর ইন্ডিয়াই বাদ দিক না কেন, যেই বাদ দিক না কেন, তাতে এই যে রাষ্ট্রটা এই যে ভূমিটা গড়ে উঠছে, এটা এখনো যেটা গড়ে উঠতেছে, মানে এটা যতকাল পৃথিবী থাকবে এভাবে পলি আসবে আর এই ভূমিটা কিন্তু গঠন হবে। এই বাঁধগুলোর ফলে হয়েছে কি যে সে ভূমি গঠনের সে প্রক্রিয়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সেজন্য আমি কখনোই আমার যখন থেকে একটু একটু করে আমি সাংবাদিকতা করতে করতে যখন আমি দেখছি যে কোনো নদীতে যখন ব্রিজ করা হয়, তখন সেই নদীটার মৃত্যু ঘটে। নদীর উপরে যখন কোনো স্লুইস গেট করা হয়, সেই নদীর মৃত্যু ঘটে। আপনারা জানেন যে আমার যেখানে বাড়ি যশোরে ভবদা বলে একটা বিল আছে, সেখানে একটি পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প ছিল। ট্যাকা নদী বলে একটা খরস্রোতার নদী ছিল, তার উপরে স্লুইস গেট করে ভবদায়। এই স্লুইস গেট করার উদ্দেশ্য ছিল যে ওখানে যাতে নোনা পানি ঢুকে বিল নষ্ট না হয়, মানুষ ফসল পায়, সেই জন্য কিন্তু স্লুইস গেট করেছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু মাত্র কয়েক বছর যেতে না যেতেই সেই স্লুইস গেটের ভয়াবহ ইফেক্ট পড়ছে, এবং পুরো যেখানে স্লুইস গেটটা করছে সেই জায়গাটা সিল্ড হয়ে গেছে। সিল্ড হয়ে যাওয়ার ফলে এর উজানে যত জায়গা আছে, বর্ষাকালে যত পানি আছে, সমস্ত পানি জমে ওখানে প্রায় 27টা বিল আছে। মাহবুব ভাই খুব ভালো জানেন যে এ নিয়ে বহুত আন্দোলনে ইভেন মানুষও মারা গেছে এই বিলের পানির সরানো নিয়ে, পানির মানে জলাবদ্ধতা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা বিল ডাকাতিয়া এবং একটা স্লুইস গেট, ভবদার একটা স্লুইস গেটের কারণে টোটাল ওই অঞ্চল বছরকে বছর পানির তলে চলে গেছে। পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, নদী মারা গেছে। পানি উন্নয়ন বোর্ড যত জায়গা স্লুইস গেট করেছে, প্রতিটা জায়গায় কিন্তু সমস্ত খাল এবং নদীগুলো শুকায়
পানি নিষ্কাশনের সমস্ত ব্যবস্থা কিন্তু প্রাকৃতিকভাবে যেটা ছিল সেটা ধ্বংস আপনি কি এখন এই আশঙ্কা করছেন যে আমি এই আশঙ্কা থেকেই বলি যে আমি যেখানে একটি ব্রিজ করার পরে একটা নদী মারা যায়, আমার অভিজ্ঞতা হচ্ছে এই যে ভগদার যে কথা বললাম, ট্যাগা নদী যথেষ্ট খরস্রোতা নদী, আজকে মৃত একদম। এই নদী যখন সুলুইস গেটের মতো একটা ছোট্ট সুলুইস গেটে মারা গেছে, ফারাক্কার কারণে যেহেতু এখনও পশ্চিমবঙ্গের সহ বিহার অঞ্চলে নদী সিল্ড হয়ে বন্যা হচ্ছে, তখন আমরা যদি ভাটিতে এসে আর একটি গঙ্গা নদীর পর একটা ব্যারেজ দিই, তাহলে তার ইফেক্ট নিশ্চিতভাবে আজকে যে পদ্মার যে অংশটা এখনও দেখা যায়, এই অংশটা আগামীতে এটা শুধু ভূগোলে আর খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়। এটা একটা মানচিত্রে পদ্মা নামে একটি নদী থাকতে পারে। আমি এই আশঙ্কা আমি থেকে আপনার কাছে আবার আসবো, মাহবুব ভাই আপনার কাছে যাই, যে উনি কথা বলছিলেন যে নতুন করে যদি ব্যারেজ নির্মাণ হয় তাহলে পদ্মা নদী একটা মৃত নদীতে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। আমি ফকির ভাইয়ের সাথে একমত, কারণ যে কোনো নদীতে মানে এখনকার যে নদী বিজ্ঞানীরা কিন্তু এই কথাই বলছে যে নদীর স্বাভাবিক প্রবাহকে অব্যাহত রাখতে হবে। তাহলে বিকল্প কি, ব্যারেজের বিকল্প কি হতে পারে আপনার কি মনে হয়? নদীকে প্রতিরোধ করলে, অর্থাৎ এটা প্রকৃতিকে বাধা দিলে বরং এটা ক্ষতিই হচ্ছে। কিন্তু তারপরেও মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের বসবাসের জন্যে যে আমরা নদীতে বাঁধ দিচ্ছি, নদীতে ব্রিজ করছি, ব্যারেজ করছি। তো আজকের যে অবস্থাটা মানে এই যে ফারাক্কা, যেমন আপনারা জানেন যে ফারাক্কা যখন বাঁধ দেওয়ার প্রস্তাবটা আসে এবং প্রথম এই ফারাক্কা বাঁধ দেওয়ার বা ব্যারেজের যাকে মূল দায়িত্ব দেওয়া হয়েছিল একজন ইঞ্জিনিয়ার, তিনি বাঙালি ছিলেন ভারতের, তিনি এই দায়িত্ব নিতেই অস্বীকার করেন। তিনি কিন্তু আইসিএস অফিসার ছিলেন, দায়িত্ব নিতেই অস্বীকার করেন। তিনি বলেন যে এইটা করার ফলে ভারতের কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। তো আসলেই ক্ষতি হয়েছে। বিহারের চিফ মিনিস্টার গত বছর বা তারও আগের বছর বলেছে এই বাঁধটা ভেঙে দাও, কারণ এই বাঁধের ফলে বিহার বন্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফিডার ক্যানেল দিয়ে পানি নিচ্ছে। কথা ছিল যে গঙ্গার এই যে ব্যারেজটা করলো, এটা পানি নিয়ে ভগীরথী নদীর সমুদ্রের যে ওখানে যে বন্দর আছে বন্দরের নাব্যতা বৃদ্ধি করবে, কিন্তু এটা খুব লাভবান হয় নাই। আসলে আমি মনে করি যে এই ফারাক্কা যে তৈরি করা হয়েছিল এটা রাজনৈতিক কারণে, তৎকালীন পাকিস্তানের সাথে যে বৈরিতা, অর্থাৎ পাকিস্তানকে সাইজ করার জন্যে, যেটা আমরা বলি না একে সাইজ করতে হবে, তা পাকিস্তানকে সাইজ করার জন্য করা হয়েছিল। কিন্তু যেহেতু ফারাক্কা করা হয়েছে এবং আমরা সাইজ হয়েছি, এখন তো পাকিস্তান নাই, এখন বাংলাদেশ, তো এখন বাংলাদেশ সাইজ হচ্ছে, তাহলে আমাদের বিকল্পটা ভারত তো নিজেও সাইজ হয়ে গেছে। আচ্ছা, এখন ভারত কতটা সাইজ হয়েছে সে জানি না, কিন্তু আমাদের তো বিকল্প নাই, আমাদের এই ব্যারেজটা করতে হবে। এবং আমার যতটুকু জানা আছে 1965 সালে মৌলানা ভাসানী, এইখানেও আসলে মৌলানা ভাসানী যে কৃষকের নেতা ছিলেন, মৌলানা ভাসানী এই মাটি এবং মানুষের নেতা ছিলেন। 1965 সালে যখন 64 সালে ফারাক্কা ব্যারেজের কাজ শুরু হয়, ইঞ্জিনিয়ারিং কাজ শুরু হয়, মৌলানা ভাসানী 65 সালে আইয়ুব খানকে চিঠি লিখে প্রথমে জানিয়েছিলেন, পরে সভা সমাবেশ করে বলেছিলেন যে আইয়ুব খান ওরা ব্যারেজ করছে, এটা ঠেকাও, যদি না পারো পাল্টা পদ্মা ব্যারেজ করো। আইয়ুব খান তার উত্তরে বলেছিল এত টাকা আমার নাই। আমার মনে আছে মৌলানা ভাসানীর উত্তর ছিল পাটের টাকা কোথায় যায়। তো কাজেই ফারাক্কার বিকল্প এই ব্যারেজের যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমি মনে করি অনেক বিলম্বিত উদ্যোগ। কিন্তু এটা আপনি বলছেন যে বিলম্বিত উদ্যোগ, যদি এটা বাস্তবায়ন হয়, যারা ফকির শকর যেটা বলছেন যে আমি তার সাথে একমত, পদ্মা নদী কিন্তু আরেকবার মৃত্যুর ঝুঁকিতে পড়ে যাচ্ছে। আমি আমরা বলি, তো নদীকে একটা জীবন্ত সত্তা হিসেবে না, দেখছি। আমি তার সাথে একমত, কিন্তু মানে এখন মানে আমার তো কৃষিকাজটা করতে হবে। এইটাতে যেটা হবে এই পদ্মা মানে যদি আমরা ব্যারেজটা করি তাহলে যেটা হবে পদ্মা নদীর স্বাভাবিক গতি প্রবাহ এখানেও আরেকবার বাধাগ্রস্ত হবে, আমার ভূমি গঠন ক্ষতিগ্রস্ত হবে। পদ্মা ব্রিজ দেওয়ার কারণে যে কটা আপনার ব্রিজের কারণে যে পিলারগুলো দেওয়া হয়েছে, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় চর জেগে উঠছে, নদী ভাঙন হচ্ছে, শরীয়তপুর পুরাটা নদীর মধ্যে চলে গেছে এবং নদীর গতিপথ কিন্তু অনেকটা বদলে গেছে, ইতিমধ্যে বদলে যাচ্ছে। কেমন কি যমুনা যখন এই যে
আমাদের তো যে এই যে যমুনা ব্যারেজটা নির্মাণটা আসলে এই মানে গঙ্গার ওই ফারাক্কার বিপরীতে বাংলাদেশের ব্যারেজ এই নির্মাণে আসলে কতটা লাভ বা লোকসান এটা আপনি কিভাবে দেখছেন, মানে আসলে যৌক্তিকতা এটা কি? এটার এটা হচ্ছে একটা রাজনৈতিক সিদ্ধান্ত যাতে একটা প্রাকৃতিক নদীকে মেরে ফেলার উদ্যোগ না, নেওয়া কিন্তু হচ্ছে কিনা? এখানে আমাদের বিকল্প নাই, এখানে আমাদের এটা করতে হবে আমার কৃষিকাজ করার জন্য। বিকল্প আছে কিনা, আমরা কি আরো গবেষণা করতে পারি কিনা আমার নদীর এই মনে হয় বিষয়টা নিয়ে? এ যাবৎ এগুলো কিন্তু গবেষণা করেই করা হয়েছে। আমরা এই বিষয়ে একটু জনাব করিম ভাইয়ের কাছে যাব। করিম ভাই, আপনি কি মনে করছেন? উনি যেটা শেষ করলে গবেষণার কথা, এই এই ব্যারেজের উদ্যোগটা কিন্তু ৭৬ সালের পরপরই আমরা শুনেছি, পেপারেও দেখছি, তখন আমার ভালো করে মনে আছে। তো এই যে উদ্যোগটা যখন নেওয়া হয়েছিল, এগুলো তো আসলে একটা নদী হলো একটা জীবন্ত সত্তা, এবং এই নদীর কিভাবে প্রবাহিত হবে, কোথা দিয়ে প্রবাহিত হবে, এগুলো কিন্তু হাইড্রোলজিক্যাল ট্রেন, গ্র্যাভিটেশনাল পুল, তারপরে মাটির গঠন, ওই জায়গার ভূমির গঠন, এইগুলোর উপর ভিত্তি করে নদী প্রবাহিত হয়। আপনি নদী গবেষণা ইনস্টিটিউটে যান, দেখবেন ওরা যমুনার যেটা করেছে, যমুনার যত ডিস্টেন্স ট্রাভেল করছে ওই জায়গার প্রত্যেকটা মাটির সাথে মিলে আসে ল্যান্ড তৈরি করা, সেখান দিয়ে তারা পানি ছেড়ে দিয়ে দেখে যে কোথায় নদী কোন বছর কী হয়। তো নদী গবেষণা ইনস্টিটিউট কিন্তু কাজ করেছে, কিন্তু আমাদের যে মূল স্ট্র্যাটেজিক্যাল যে সমস্যাটা হয় সেটা হলো যে আমরা ওই সময়ের উপর ভিত্তি করে এটা করছি। তারপরে তো ইন্ডিয়া এমন কোনো নদী নাই বাদ দেয় নাই, তাহলে সেই প্রবাহটা তো আর নাই। তা আমি কিন্তু আগের প্রবাহের উপর চিন্তা করে এগুলো করছি। মানে গঙ্গার পানিতে তারা বিভিন্ন ক্যানেলতে সরাই নিচ্ছে পুরো দেশে। হিমালয় গাঙ্গেত্রী থেকে যে উৎপত্তি, তার বিভিন্ন পয়েন্টে পানি সরিয়ে নিয়ে ফারাক্কা পর্যন্ত আসতে আসলে অন্তত 10টা ব্যারেজ করেছে তারা, 10টা। তারপরে তো আমরা দেখি যে এখন চুক্তি এই বছরই শেষ হয়ে যায়, প্রায় ডিসেম্বরের দিকে বোধহয় চুক্তির, বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তি ছিল গঙ্গা ব্যারেজের চুক্তি, সেটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আসলে আমরা এই পর্যন্ত চুক্তি অনুযায়ী পানি এসেছে কিনা সেই হিসাবটা আমরা সঠিকভাবে জানি না, আর আদৌ চুক্তি অনুযায়ী পানি দেয় কিনা না, পানি আসে না এবং দায়ও নাই, সেই এটা আমরা জানি, এটা আমরা জানি। যে ব্যারেজ নির্মাণের উদ্যোগ, না এটা তো বলাই হচ্ছে যে আমরা খাতা কলমে এটা একটা আছে। আসলে না, আমি নদী গবেষণা ইনস্টিটিউটের যে মিটিং হয়, আমি ইনডাইরেক্টলি একটা মিটিংয়ে ছিলাম। তো ওইখানে দেখলাম যে আমাদের ইঞ্জিনিয়াররা যেভাবে কথা বলে, ওদেরকে কিছু লিকার টিকার খাওয়াই দেয়, বোতল ধরাই দেয়, তারপরে কথাবার্তা। আমি গেছি জাস্ট অবজারভার হিসাবে, একটা জায়গায় বসছি, ওখানে ভারতীয়দের সুরে সুর মিলায় চলে আসে। হ্যাঁ, আমি তাজ্জব হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব হলো। অনেক বছর আগের কথা। এই যে মানে ঘুষের বিনিময়ে বা এরা ওদের কথা বলার, আপনি যেটা বলছেন যে বাংলাদেশের স্বার্থে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা আছে, এরকম কথাও বলে, আবার সবাই কিছু আছে। তা আমরা আপনার কাছে ভাই আমি একটু জাস্ট বলে নিই যে ফারাক্কার ইফেক্টটা আমি নিজে যেটা দেখেছি সেটা, আমার বাড়িটাই হলো পদ্মার পাড়ে, পাবনা জেলা। একটু বলেন। এবং ওইখানে আমি যেটা দেখছি যে আমার গ্রামেই পাশে আমরা বসবাস করছি, প্রায় 1 থেকে 150 পরিবার জেলে পরিবার ছিল, একজনও নাই আর এখন। আচ্ছা, তারপর আরেকটা করতেছে এখন, তারা সবাই চলে গেছে ইন্ডিয়ায়, ওইদিকে মাছ মারতেছে। এখানে তো মাছ মারার পানি নাই, কোথায় মারবে? যারা ছিল তারা পেশা পরিবর্তন করে ফেলছে। আর একটা আছে যে এই যে উনি বললেন, আমাদের পুরো বাংলাদেশের উপর দিয়েই কিন্তু এই নদীর এই উপরের পানিগুলো আসতো, নদীতে কিছু থাকতো আর নদী ভরাট করে সাধারণ জমিতে আসতো। আসলে কী হতো, পলি পড়তো। আমি তো আমার গ্রামে আশেপাশে কোথাও দেখিনি যে বর্ষা চলে যাওয়ার সাথে সাথে কাকে হাল চাষ করতে দেখিনি, জাস্ট রবি শস্য এই মাসকালাই অন্য কালাই বুলে দিত। এবং ওই মাটিটা আমরা বলি জো আসা, মানে নাঙল চালানোর মতো হইতেই একটা ক্রপ তুলে ফেলতো মানুষ। আপনি দেখেন ওইখানে কিন্তু লেবার লাগে না, কিচ্ছু লাগে না, এটা তো আমি নিজে দেখছি। তো এখন তো আর এই কালাইয়ের উৎপাদন হয় না। তো এই যে একটা অ্যাডিশনাল ফসল পাইতো চাষিরা উইদাউট এনি ফার্টিলাইজার, পলির কারণে, হ্যাঁ, বিনা চাষে সেই পলিটা আর আসে না, পানি আসে না। মানে আরে যে আপনি সুইচ গেটের কথা বলছেন, এটা আমি নিজে দেখছি। আমার ওইখানে একটা অনেক বড় একটা বিল আছে, বিল গণ্যহস্তি বলে, গাজনার বিল, পাবনা জেলার অনেক বড় একটা বিল। ওই বিলেও এরকম সুইচ গেট হওয়ার পরে বিলে ওই বড় মাছও পাওয়া যায় না, বিলের মধ্যে সেভাবে আর ফসল উৎপাদনও হয় না। তো ফারাক্কার ইফেক্ট আমি আমার গ্রামে যারা দেখছি, আর এখন মরুভূমির মতন হয়ে যাওয়াতে কী হয়েছে, এই যে বাতাস আসে আমার গ্রামের বাড়িঘরের মধ্যে পর্যন্ত এই বালু, মানে মরুভূমিতে বসবাস করছি। আমি মরুভূমিতে ছিলাম প্রায় 2.5 বছর 3 বছর। ওই সময় যেরকম দেখছি যে বাতাস উঠলে তো গাড়ি টাড়ি বন্ধ করে এমনভাবে থাকতে হয় যে, তার মানে আপনি যেটা বললেন যে ফারাক্কার প্রভাবে বাংলাদেশে মরুকরণ হয়েছে এবং তার প্রভাব আমরা সরাসরি দেখছি আমাদের। তারপরে ভাই আরেকটা জিনিস হলো কি, যে ফারাক্কা যে প্ল্যান করা হয়েছে, ওই যে আমি প্রশ্নটার উত্তর যেটা বললাম আপনাকে, ফারাক্কা প্ল্যান করা হয়েছে যে এমন সময় ফারাক্কা ওপেন করবো, 71-এ কিন্তু ফারাক্কার কাছে হয়েছে। 71 কেন? রয়ের পরিকল্পনায় যে এটাকে লিকুইডেট করতে হবে এই দেশটাকে, যখন পাকিস্তান থাকবে না। পাকিস্তান থাকলেও তো একটা এটা নিয়ে তো সমস্যা হতো।
এবং আইয়ুব খান কিন্তু উনি যেটা বলছে তারপরেও আইয়ুব খান ধুমকি দিছে যে তোমরা করতেছো, আমি কিন্তু বোম মারবো। আমরা দেখলাম যে সম্প্রতি সিন্ধু নদীর পানি প্রত্যাহার করে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিন ব্যাপী একটা যুদ্ধ হলো এবং পানি প্রত্যাহার করে নিল। এটা তো হবেই। শোনেন, এখনকার ব্যারেজের যে পরিকল্পনা তো অনেক পুরনো। এখন যেটা বলতেছে, এখন পেপারই তো আসতেছে যে হ্যাঁ ঠিক আছে, টাকা যেটা খরচ করছে এটা কিন্তু 10%ও না, এই 34,000, এটা তো একটা বেড়া দেওয়া। কিন্তু এটা ম্যানেজমেন্ট, উনি যেটা বললেন যে পানি, একটা নদীর মৃত্যু হবে কেন? আপনি যদি আর্টিফিশিয়ালি নদীর প্রবাহটাকে ঠিক রাখতে পারেন, ওনারা তো চাচ্ছে এই নদীর এখান থেকে 160 কিলোমিটার জায়গা শুধু ওনারা অনেক ড্রেজিং করবে পানি রিজার্ভ করার জন্য। কিন্তু যখন উপর থেকে পানি আসবে তখন তো ওই ড্রেজিংটা ওই অবস্থায় আর থাকবে না। তার মানে মেনটেন্যান্স কস্ট প্রতি বছর যে পরিমাণ লোড হবে, কৃষি দিয়ে সেটা ভরণ মানে পোষাবে কিনা আমি জানি না। কৃষক পর্যায়ে হয়তো আমরা কথা বলার জন্য আবার জনাব ফকির শওকতের কাছে আসবো, যে আপনি বলছিলেন ব্যারেজটা আসলে আর এক ধরনের ক্ষতি ডেকে নিয়ে আসবে, আপনার বিকল্প পরিকল্পনা বা কি হতে পারে আপনার? করিম ভাই নদী গবেষণার কথা বলছেন। আমি এই নদী গবেষণা, ফরিদপুরে একটা নদী গবেষণা কেন্দ্র আছে, আমি রিপোর্টিং করার জন্যই আমি সেখানে গিয়েছিলাম। এবং তখন এই পদ্মা ব্যারেজ করলে আমাদের কি লাভ হয়, আমি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার, তিনি আমাকে বললেন, ভাই যেটা বললেন যে এই ব্যারেজ করার ফলে এখানে যে পলিটা তার সামনে যে জমবে, এই পলি সরানোর জন্য যে পরিমাণ ব্যবস্থাপনা দরকার, যে পরিমাণ লোক দিয়ে প্রতি বছর শুষ্ক মৌসুমে পলি সরানো লাগবে, তা যদি না সরানো 1 বছর, তাহলে এই নদী আর কখনোই কিন্তু অবস্থায় নেওয়া যাবে না। এইটা ব্যারেজ করা মাত্রই ভয়াবহ একটা বিপর্যয় হবে। আপনাদের বোঝার জন্য আমি একটা কথা বলছি, নদীটা যদি আমি ফারাক্কা পয়েন্টে ধরি, এটা সমুদ্রের পৃষ্ঠা থেকে কত উপরে, এই নদীটা কি বয়ে যখন এই যে আমাদের রাজবাড়ির পাংশা এখানে যখন আসবে, আপনি যে জায়গায় বাঁধটা দিচ্ছেন, বাঁধ দেওয়ার ফলে আপনার কতটুকু জায়গায় পানির সংরক্ষণ হবে, কারণ ও তো ওখানে যে উচ্চতা, অটোমেটিক্যালি কিন্তু একটি বিশাল অংশে কিন্তু কোনো পানি রিজার্ভার হবে না। পানি রিজার্ভ হয়ে থাকবে হচ্ছে একদম বাঁধের কাছাকাছি অঞ্চলে, পাংশা অঞ্চলে, কিছুটা অঞ্চল। তো এতে তো যে রিজার্ভের কথা বলতেছি আমি, সেই মানে ফারাক্কার পয়েন্ট থেকে এই পর্যন্ত এটা তো কোনোভাবে রিজার্ভ সম্ভব না। নদী তো এইভাবে বহমান থাকে, সেইটার ওর হাইটের জায়গা যখন বর্ষাকালে শুকনো সময় বাঁধটা দিয়ে দেবেন, দিয়ে যখন পানি সরা বন্ধ করে দেবেন, তখন তো একটা লিমিটেড জায়গা থাকে, টোটাল নদীতে কিন্তু কোনো পানির রিজার্ভেশন হবে না। যে কথা ইঞ্জিনিয়াররা বলতেছে যে উপরের নদীতে, তাহলে অসংখ্য বাঁধ দেওয়া লাগবে, একটা বাঁধ হবে না। প্রতিটা নদীর, যে সমস্ত নদীর কথা বলা আছে, সেই নদীর সামনে একটা করে বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করা লাগবে। আমার বিকল্প প্রস্তাব আছে। আর একটা কথা আমি বলে নিই, মাহবুব ভাই যেটা বলছেন যে সে সময় লং মার্চের সময় যে স্লোগানটা ছিল, আমি যে স্লোগান দিয়ে ফারাক্কা মিছিল করেছি, আমি নিজেও যদি সে একই কাজ করি, তাহলে কিন্তু আমি তার স্লোগান থাকতেছে না, যে আমার স্লোগানের জায়গায় কিন্তু আমি থাকতেছি, আমি একটা ব্যারেজ দিয়ে ওই স্লোগান থেকে সরে আসলাম। আরেকটা কথা, নদী মৃত্যুর ঝুঁকি তৈরি করলো। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আজকে এখনো বার্গেনিং এর যে সুযোগ আছে, এই যে ফারাক্কা বাদ দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত, এই যে বার্গেনিং এর যে সুযোগ আছে, আমি যখনই বাদ দেবো নিজেরা, তখন বাংলাদেশের এই বার্গেনিং পয়েন্ট কিন্তু শেষ হয়ে যাবে। কোথাও যে ফারাক্কা নিয়ে কথা বলার কোনো স্কোপ কিন্তু বাংলাদেশ চিরতরে হারাবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত, যেহেতু বিহারের মুখ্যমন্ত্রী দাবি করছেন আরও ক্ষতিগ্রস্ত হলে ওখানকে আরও রাজনৈতিক লিডাররা দাবি তুলবে, ওখানে একটা দাবি উঠে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে। আমার বিশ্বাস আমাদের একটু সময় অপেক্ষা করা উচিত, এবং সামনে যেহেতু ডিসেম্বর মাসে আসতেছে, এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তখন সারা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে বা বিহারের মানুষকেও যদি আবার অর্গানাইজ করতে পারি, যে ফারাক্কার এগেনস্টে যে মানুষকে যদি অর্গানাইজ করতে পারি, তাহলে এই পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত, তারপরে আমাদের কোনো ডিসিশন নেওয়া উচিত। আপনি বলছেন যে বিকল্প, ব্যারেজের বিকল্প, আমি মনে করি যে যদি আমরা সত্যি সত্যি পানি আমাদের ধারণ করতে চাই, তাহলে নদীর পাড়ে একটু নিরাপদ দূরত্বে, যখন বর্ষাকালে পানি আসে তখন নিরাপদ দূরত্বে কিছু রিজার্ভার, মাটি কেটে কিছু রিজার্ভার আমরা করে রাখতে পারি, সারা বছর সেখানে পানি থাকবে, এবং সেখান থেকে সেচ ব্যবস্থা নদীর মাধ্যমে সেচ ব্যবস্থাটা চালু রাখতে পারি। এটা নদীর পাড়ে নিরাপদ জায়গায় আমরা রিজার্ভার করতে পারি, সেখানে আমরা মাছের চাষ করতে পারি। করতে গেলে বাঁধ লাগবে না দেওয়া? না, রিজার্ভারটা আমরা প্লেন ল্যান্ডে করবো,
যেখানে সেই প্লেন ল্যান্ড যখনই মাটি তুলে আমরা রিজার্ভার করবো তখন অটোমেটিক্যালি তার চারিপাশে পাড় তৈরি হবে। আর সেই নদী সেই রিজার্ভারগুলো আমরা মৎস্য চাষের ব্যবহার করতে পারি, তা পাহাড়ে আমি গাছ লাগাতে পারি। অনেকভাবেই কিন্তু আমরা এই পানির ব্যবস্থাপনা বিকল্পভাবে করতে পারি। ভাই এটা একটা ওনাদের পরিকল্পনা শুনেছি, সেটা হলো কি যে ওনারা বলছেন যে আমরা এই পলিটা কিভাবে আমরা ম্যানেজ করব। সেটা হলো যে যখন ওদের গেট ছেড়ে দিবে ফারাক্কা, তো এই গেটও ছাড়া থাকবে। আর এই ব্যারেজটা করা হচ্ছে 2.2 কিলোমিটার নদীর থেকে অনেক বড় করে করা হচ্ছে। আর ওই সময় যদি ছেড়ে দেওয়া হয়, যে সিলটা আসবে উপর থেকে সেটা পানির সাথে চলে যাবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে অন্য অন্য নদীতে যে পানিগুলো ছাড়া হবে, উনি যেটা বললেন ওই নদীতে ছাড়ার আগে দেখা বলে সিল ট্রাপ একটা জায়গায়, ওটা একটা রিজার্ভারে ওখানে থাকবে, সেডিমেন্টেশন হয়ে ফ্রেশ ওয়াটারটা শুধু ওই সমস্ত নদীতে যাবে। এটি হলো এর যে সাইন্টিফিক যে ম্যানেজমেন্টটা। তো তারপরে কথা হলো কি যে আমরা যে পরিকল্পনা নিয়েই করি না কেন, আসলে বাস্তবতা যে অনেক কিছুই আসবে যেগুলো এই পরিকল্পনায় হয়তো ধরাই হয় নাই, এবং সেই জন্যই বলা হচ্ছে যে এটার ম্যানেজমেন্টে খরচ হবে এর থেকে অনেক অনেক বেশি, এবং এটা প্রত্যেক বছরে হবে। এবং সেটা বাজেটের সঙ্গে কতটা না, ওটা তো প্রত্যেক বছরের সাথে যাবে। এটা তো 5,000 কোটি করে করে 7 বছরে হবে। তারপরে যেটা হবে আপনার প্রত্যেক বছরে ওই রকম 5,000-7,000 কোটি করে খরচ করতে হবে, যেটা জানা তাহলে নদীকে জীবিত রাখা যাবে না। হ্যাঁ, নদীটাকে মানে একটা মৃত নদীতে পরিণত এবং হওয়ার শুধু ঝুঁকি তাই না, তৈরি এই হচ্ছে। নদীটা যেখানে ব্যারেজটা, সেই ব্যারেজের 8-10 কিলোমিটার দূরেই হলো যমুনা। আপনার এই জায়গাটা তো মরুভূমি হয়ে গেলে তাহলে ওই নদীর কি হবে? হ্যাঁ, এটা একটা বড় আলোচনা এবং বড় বিতর্ক। আমরা আসলে ব্যারেজের দিকে যাব না আমরা রিজার্ভার তৈরি করে পানি ধারণ করব, সেই বিষয়টা নিয়ে আরও আলোচনা হওয়া দরকার। প্রিয় দর্শক, আজকে আর আমরা এই বিষয়ে এখানে শেষ করছি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জনাব মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক, ছিলেন মহাশিল করিম মেজর, সাবেক সেনা কর্মকর্তা, এবং ছিলেন জনাব ফকির শওকত। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ। আজকে লং মার্চ দিবস, আজকে ফারাক্কা দিবস, এবং আমাদের এই সময়ে আমরা দেখছি যে একটা নতুন করে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট। সেই ব্যারেজটা আমাদের জন্য কতটা উপকারী হবে, কতটা আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হবে, বড় নদী পদ্মা নদীকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বিকল্প কী ব্যবস্থা আছে সেটা ভাবতে হবে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক নদী যে বিষয়গুলো আইন আছে সেই জায়গায় আমাদের অবস্থান কী হওয়া দরকার, এই বিষয়গুলো না আসলে আরও সামনে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।